বৌমা, ও বৌমা, কোথায় গেলে? দুপুরবেলা তো বিরিয়ানি খেয়ে ঠিক পেট ভরলো না। আর একটু বেশি বিরিয়ানি রান্না করতে পারতে। আর একবার বিরিয়ানি রান্না করো না। তোমার শ্বশুর মশাইয়েরও তো আবার বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছে। দেখছেন তো মা, সব বাসন এঁটো নোংরা হয়ে পড়ে আছে। আপনাদের জন্য তো প্রত্যেক দিনই বিরিয়ানি, মাটন চাপ, চিকেন কষা রান্না করতে হয়। রান্না করতে গিয়ে প্রচুর বাসন এঁটো হয়। আপনারা বরং রাত্রিবেলা বাইরে থেকে রুটি তরকা নিয়ে এসে খেয়ে নিন। আসলে সুপ্রিয়া দেবী এবং তার পরিবার বিরিয়ানি খেতে প্রচন্ড ভালোবাসত। তাই তারা প্রত্যেক দিনই তিতলিকে দিয়ে অনেক বেশি পরিমাণে বিরিয়ানি রান্না করাতো। কিন্তু প্রত্যেক দিন বিরিয়ানি রান্না করতে গিয়ে তিতলি যেরকম বিরক্ত হতো, তেমনি তাকে প্রত্যেক দিন প্রচুর বাসনও মাজতে হয়। তাই তিতলি আজকে ঠিক করে সে বাসন মাজার অজুহাত দিয়ে বিরিয়ানি রান্না করবে না। কিন্তু এমন সময় সুপ্রিয়া দেবী নিজের ঘর থেকে 4টে বড় বড় পিতলের বালতি নিয়ে আসে। এই নাও বৌমা, এই বালতি করে তুমি আমাদের জন্য বিরিয়ানি রান্না করো। তাহলে তুমি একেবারে অনেক বেশি করে বিরিয়ানি রান্না করতে পারবে। তোমাকে আর বারে বারে আলাদা করে বিরিয়ানি রান্না করার কথা বলতে হবে না। এরকম কথা শুনে তিতলির কিছু বলার থাকে না। সে বাধ্য হয়ে সেই 4টে পিতলের বালতিতেই বিরিয়ানি রান্না করে। কিন্তু তার পরিবার সেই বালতি বিরিয়ানি নিয়েই খাবার খেতে বসে পড়ে। তারা সেই বালতি থেকে নিজেদের প্লেটে বিরিয়ানি পরিবেশন করে না। আর সবচেয়ে অবাক কাণ্ড, তাদের পরিবারের এক একজন সদস্য এক বালতি করে বিরিয়ানি খেয়ে নেয়। শুধু তাই নয়, সেই বালতি বিরিয়ানি খাওয়ার পর তাদের ভীষণই ভালো লেগে যায়। পরের দিন, বৌদি, তুমি যে কালকে বালতি করে বিরিয়ানি রান্না করেছিলে না, ওরকম করে আজকে আবার বালতি বিরিয়ানি বানাও না। তোমার কালকের বিরিয়ানিটা আগের সব বিরিয়ানিগুলোর থেকে সেরা হয়েছিল। একেবারে আলাদা টেস্ট, অন্যরকম। আমার তো খুব ভালো লেগেছে। আমি আবার বালতি বিরিয়ানি খেতে চাই। এই মরেছে, কোথায় ভাবলাম বাসন এঁটো হওয়ার অজুহাত দিয়ে আমি রাত্রিবেলা বিরিয়ানি করা থেকে বেঁচে যাব। প্রত্যেক দিন দিনে দুপুরে বিরিয়ানি রান্না করতে আমার একটুও ভালো লাগে না। কিন্তু এখন তো দেখছি এরা আবার বালতি বালতি বিরিয়ানি খাওয়ার আবদার করছে। এভাবেই তিতলির শ্বশুরবাড়ির লোকেদের বালতি বালতি বিরিয়ানি খাওয়ার অভ্যাস হয়ে যায়। দিনের পর দিন তারা যেন তাদের বিরিয়ানি খাওয়ার পরিমাণ বাড়াতেই থাকে। এভাবেই কিছুদিন কাটার পর তিতলি ভীষণই বিরক্ত হয়ে ওঠে। তার মোটেই রান্না বান্না করতে আর ভালো লাগে না। এই শোনো, আমি আর তোমার পরিবারের জন্য বালতিতে করে বিরিয়ানি রান্না করতে পারবো না। তোমরা কি রাক্ষস নাকি বলো তো? প্রত্যেক দিন বালতি বালতি বিরিয়ানি গিলে নিচ্ছ। আজকে কোনো রেস্টুরেন্টে নিয়ে চলো, তা না হলে প্রত্যেক দিন ওই বড় বড় বালতিতে বিরিয়ানি রান্না করতে করতে আমার হাতে ছালি উঠে যাবে। বাহ, তুমি একেবারে ঠিক দিনই প্রস্তাবটা দিয়েছো। জানো, আমার অফিসের কাছে একটা রেস্টুরেন্ট আছে, আর ওখানে নাকি আনলিমিটেড বিরিয়ানি স্টার্ট হয়েছে। আর আমরা তো বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। তাহলে ওখানে গেলে আমরা যত খুশি তত বিরিয়ানি খেতে পারবো। আর আজকে তোমাকে রান্নাও করতে হবে না। অর্কর কথা শুনে তিতলি খুবই খুশি হয়। কিছুক্ষণের মধ্যেই অর্ক তার পরিবারকে নিয়ে রেস্টুরেন্টে যায়। সেখানে যাওয়ার পর অর্ক যখন ওয়েটারকে 4টে আনলিমিটেড বিরিয়ানির অর্ডার দেয়, তখনই সুপ্রিয়া দেবী নিজেদের গাড়ি থেকে 3টে বড় বড় বালতি নামিয়ে নিয়ে আসে। এই যে ওয়েটার, তোমরা যেই বিরিয়ানিটা বানাবে না, এই বালতির মধ্যেই বানাবে। আর ওই আনলিমিটেড বিরিয়ানি আমাদের কিন্তু বালতিতে করেই পরিবেশন করবে, কারণ আমরা বালতি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। আমরা এক একজনে 2-3 বালতি করে বিরিয়ানি খাবো। মা, ভাগ্যিস তুমি মনে করে বালতিটা এনেছিলে। আমি তো আসার সময় বাড়ি থেকে বালতি আনতে ভুলেই গিয়েছিলাম। তাই আমি ভাবলাম হয়তো আমাকে আজকে বাধ্য হয়ে প্লেটে করে খেতে হবে। এরকম কথা শুনে ওয়েটার ভীষণই অবাক হয়। কিছুক্ষণের মধ্যেই ওয়েটার তাদেরকে সেই বালতিতে করে বিরিয়ানি পরিবেশন করে। কিন্তু তিতলি এতে ভীষণই অপমানিত বোধ করে। অন্যদিকে তিতলির শাশুড়ি মা, স্বামী এবং ননদ মুহূর্তের মধ্যেই এক বালতি বিরিয়ানি খেয়ে শেষ করে দেয়। এই যে ওয়েটার, আরো বেশি করে বিরিয়ানি দিয়ে যাও। তোমাদের দোকানে তো আনলিমিটেড বিরিয়ানি আছে। এর আগের বার বালতিতে অনেক কম করে বিরিয়ানি দিয়েছিলে, আমাদের একদমই পেটই ভরলো না। এভাবেই তারা এক এক করে অনেক বালতি বিরিয়ানি খেয়ে শেষ করে দেয়। যা দেখে রেস্টুরেন্টের ম্যানেজার বিরক্ত হয়ে তাদের কাছে আসে। দেখুন, আমি আপনাদের বলতে বাধ্য হচ্ছি, আপনারা 200 টাকায় এত বিরিয়ানি খেতে পারবেন না। আপনারা অলরেডি 3 কিলো বিরিয়ানি খেয়ে ফেলেছেন। এত পরিমাণে আনলিমিটেড বিরিয়ানি আমাদের রেস্টুরেন্টের পক্ষে দেওয়া সম্ভব না, বুঝেছেন? আপনারা বিরিয়ানিতে আনলিমিটেড অফার দিচ্ছেন, আবার বলছেন আনলিমিটেড বিরিয়ানি দিতে পারবেন না। আপনারা কেমন ব্যবসা করেন হ্যাঁ? এই রেস্টুরেন্টে খাওয়াটাই আমাদের সবথেকে বড় ভুল হয়েছে।
আমি বাড়িতে গিয়ে একদম 1 স্টার রেটিং দেব। এভাবে সুপ্রিয়া দেবী ম্যানেজারের সঙ্গে ঝগড়া করতে থাকে, যা দেখে তিতলি খুবই ঘাবড়ে যায়। তাই সে তখনই বিরিয়ানির সম্পূর্ণ টাকা চুকিয়ে দিয়ে নিজের পরিবারকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। কিন্তু সুপ্রিয়া দেবী, অর্ক এবং পূজা এত বেশি বালতি বালতি বিরিয়ানি খেয়ে ফেলে যে তারা কিছুতেই গাড়িতে উঠতে পারে না। ওমা, আমি তো মনে হচ্ছে গাড়িতে উঠতেই পারবো না, পেটটা যে ভীষণ ভরা ভরা লাগছে, বাড়িতে যাব কি করে? সেদিন কোনো রকমই তারা বাড়িতে ফিরে আসে, কিন্তু তাতেও তাদের শিক্ষা হয় না। পরের দিন তিতলি তার পরিবারের জন্য বিরিয়ানি রান্না করে না, সে মাছ ভাজা, ডাল ভাত ইত্যাদি রান্না করে। কিন্তু যেহেতু তার পরিবার প্রত্যেক দিন বালতি বালতি বিরিয়ানি খেয়ে অভ্যস্ত হয়ে পড়ে, তাই তারা কিছুতেই সাধারণ ডাল ভাত খেতে চায় না। তুমি তো জানো আমরা বালতি বিরিয়ানি ছাড়া খেতে পারি না, তাহলে তুমি কেন আমাদের জন্য শুধু শুধু ডাল ভাত রান্না করেছো? যাও, এখনই বালতি বালতি বিরিয়ানি রান্না করে নিয়ে এসো। কালকে তো এক গাদা গাদা বিরিয়ানি খেয়েও আপনাদের শান্তি হয়নি, আজকে আবার আপনারা বালতি বিরিয়ানি খাবেন? আপনাদের জন্য কালকে আমার মান সম্মান নষ্ট হয়ে গেছে। শুনুন, আমি আর আপনাদের জন্য বালতি বালতি বিরিয়ানি রান্না করতে পারবো না। ছাড়ো তো মা, বৌদিকে বারবার তেলাতে হবে না। আমরা প্রত্যেক দিন বৌদির হাতের বিরিয়ানির নামে এত প্রশংসা করি, তো তাই বৌদির ঘ্যাম বেড়ে গেছে, তাই বৌদি আর বালতি বিরিয়ানি রান্না করতে চাইছে না। চলো, আমি আর তুমি বরং বাইরে থেকে বিরিয়ানি খেয়ে আসি। বাড়িতে বিরিয়ানি করতে গেলেও তো চাল, তেল, মাংস সবই কিনতে হবে। এই বলে পূজা এবং তার মা বাড়ি থেকে বেরিয়ে পড়ে, যা দেখে তিতলি মনে মনে হাঁপ ছেড়ে বাঁচে, কারণ আজকে তাকে বিরিয়ানি রান্না করতে হবে না। দেখতে দেখতে এভাবে অনেকক্ষণ কেটে যায়, কিন্তু সুপ্রিয়া দেবী এবং পূজা কিছুতেই বাড়িতে ফিরে আসে না। এমন সময় হঠাৎই তিতলির মা চন্দ্রানী দেবী তিতলিকে ফোন করে। এই তিতলি, সর্বনাশ হয়ে গেছে রে, তুই এখনই তাড়াতাড়ি একবার বাড়িতে আয়। তুই যতক্ষণ না বাড়িতে আসছিস আমি কিছু করতে পারছি না, এক মুহূর্ত দেরি করিস না, এখনই চলে আয়। এই বলে চন্দ্রানী দেবী ফোন রেখে দেয়, কিন্তু তিতলি তার মায়ের কথা কিছুই বুঝে উঠতে পারে না। সে ভাবে হয়তো তার মায়ের কোনো বিষয়ে সমস্যা হয়েছে, তাই তখনই তিতলি মায়ের বাড়িতে ছুটে যায়। কিন্তু মায়ের বাড়িতে গিয়ে তিতলি তার শ্বশুর বাড়ির পরিবারকে সেখানে দেখতে পায়, যা দেখে তিতলি ভীষণই অবাক হয়। এ কি, আপনারা দুজনেই এখানে? আপনারা তো বলেছিলেন রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে যাচ্ছেন, তাহলে আপনারা আমার মায়ের বাড়িতে কি করছেন? আমাকে না বলে আমার মায়ের বাড়িতে চলে এলেন। না বলে আসবো কেন, তোমার মাই তো নিজে আমাদেরকে বিরিয়ানি খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছেন, তাই তো আমরা এসেছি। দিন দিন আমাদেরকে আরো এক বালতি বিরিয়ানি দিন, আপনি তো দেখছি মেয়ের থেকেও ভালো বিরিয়ানি বানাতে পারেন। এই শুনে চন্দ্রানী দেবী তার মেয়েকে নিয়ে রান্নাঘরে চলে যায়, আর চুপি চুপি মেয়ের কানে বলে, বাড়িতে চাল, তেল, এমনকি গ্যাস পর্যন্ত শেষ হয়ে গেছে। তুই বিশ্বাস কর, আমি একদমই বুঝতে পারিনি তোর শ্বশুর বাড়ির লোকেরা এরকম বালতি বালতি বিরিয়ানি খায়। আমি আজকে দুপুরে বাজারে গিয়েছিলাম, ওখানেই তোর মা আর ননদের সঙ্গে দেখা হয়েছিল, তাই ভদ্রতার খাতিরে ওদেরকে বিরিয়ানি খাওয়ার জন্য বাড়িতে নিমন্ত্রণ করলাম, আর বাকিটা তো তুই দেখতেই পাচ্ছিস। এই শুনে তিতলি এবার কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে কোনো রকমে তার ননদ এবং শাশুড়ি মাকে বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু সেদিনের পর থেকে সুপ্রিয়া দেবী এবং পূজার বিরিয়ানির প্রতি লোভ যেন আরো বেড়ে যায়। তারা পাড়ায় কোথাও বিরিয়ানির গন্ধ পেলেই তাদের বাড়িতে বালতি নিয়ে হাজির হয়। মাসিমা, ও মাসিমা আছেন? আমরা আসলে আপনাদের বাড়ি থেকে কিছু খাবার দাবার নিতে এসেছিলাম। আসলে আজকে আমরা ঠিক করেছি অনাথ বাচ্চাদের খাওয়াবো, তাই আমাকে যদি কিছু খাবার ডোনেট করতেন তাহলে খুব ভালো হতো। অনাথ বাচ্চাদের খাবার ডোনেট করবে? সে তো খুব ভালো কথা, কিন্তু আমাদের বাড়িতে তো আজকে বিরিয়ানি ছাড়া কিছুই হয়নি। অনাথ বাচ্চারা কি বিরিয়ানি খাবে? মানে আমরা তো অনেক টাকা পয়সা খরচা করে বিরিয়ানি রান্না করেছি, এখন কি পুরো বিরিয়ানিটাই দিয়ে দেওয়া যায়? উফ মাসিমা, আপনি এসব কি বলছেন? অনাথ শিশুদের বিরিয়ানি দিলে উপরওয়ালা আপনাকে অনেক আশীর্বাদ করবে। ভাবুন, মানুষকে জল দিয়েই কত আশীর্বাদ পাওয়া যায়, তাহলে আপনি যদি অনাথ শিশুদের বিরিয়ানি খাওয়ান তাহলে আপনারা তো ডাবল আশীর্বাদ পাবেন।
এমন কথা শুনে শিখা দেবী খুবই খুশি হয়। তাই সে তখনই নিজের বাড়িতে রান্না করা পুরো বিরিয়ানিটাই বড় বড় বালতিতে ঢেলে দেয়। কিন্তু সেই ব্যাপারটা মোটেই তিতলির ভালো লাগে না। অন্যদিকে পূজা এবং তার মা সেই বালতি বালতি বিরিয়ানি পেয়ে খুবই খুশি হয়। দেখেছো মা, কেমন বুদ্ধি করে বিরিয়ানি নিয়ে চলে এলাম। রেস্টুরেন্টে এরকম বালতি বালতি বিরিয়ানি খেতে গেলে প্রচুর টাকা খরচা হতো, এত টাকা আমরা পাবো কোথায়? তাই তো প্রতিবেশীকে বোকা বানিয়ে বিরিয়ানি নিয়ে চলে এলাম। এভাবেই পূজা এবং তার মা দুজনে বাড়িতে বসে মজা করে বিরিয়ানি খেতে থাকে। প্রত্যেকটা দিন এরকম ভাবেই পূজা এবং তার মা পাড়ার লোকেদের কাছ থেকে অনাথ বাচ্চাদের বিরিয়ানি খাওয়ার নাম করে প্রচুর প্রচুর বিরিয়ানি নিয়ে আসে। কিন্তু পাড়ার লোকেরা আর মোটেই সেই ব্যাপারটা মেনে নিতে পারে না। একদিন শিখা দেবীর বৌমা কথা পূজা এবং তার মাকে ফলো করলে আসল সত্যি ঘটনা জানতে পারি। ও এই ব্যাপার, আজকে তোদের সব কটাকে মজা দেখাবো। প্রত্যেকদিন বিরিয়ানি হলেই তোরা বালতি নিয়ে বিরিয়ানি চাইতে চলে আসিস। আজকে দেখ তোদের কিভাবে মজা দেখাই। এই ভেবে কথা তখনই তিতলিকে ফোন করে নিজেদের বাড়িতে ডাকে। কিন্তু তিতলি কিছুই বুঝে উঠতে পারে না। কথা তিতলির হাতে বড় বড় 2 বালতি বিরিয়ানি ধরিয়ে দেয়। এই নাও, তোমার শাশুড়ি আর ননদের জন্য এই বিরিয়ানিটা স্পেশালি বানিয়েছি। ওনারা তো আবার প্রত্যেকদিন অনাথ বাচ্চাদের নাম করে আমাদের বাড়ি থেকে বিরিয়ানি নিয়ে যায়। তুমি মনে হয় মোটেই ভালো বিরিয়ানি বানাতে পারো না, তাই না? তাই তোমার শাশুড়ি মা প্রত্যেকদিন এরকম করে। এই শুনে তিতলির কিছু বলার থাকে না। সে ভীষণই অপমানিত বোধ করে আর সেই বিরিয়ানি বাড়িতে নিয়ে আসে। ছি, আপনারা এত ছোট লোক যে অনাথ শিশুদের খাওয়ানোর নাম করে আপনারা একা একা সেই বিরিয়ানি গিলেছেন। আপনাদের লজ্জা করে না? তিতলি অনেক কিছু বললেও তারা কোনো কথা শুনতে চায় না। তখনই তারা বালতিতে রাখা বিরিয়ানির উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু সেই বিরিয়ানি খাওয়ার পর থেকেই তাদের গলা ভীষণই চুলকাতে শুরু করে। তারা মোটেই সেই চুলকানি সহ্য করতে পারে না। তাই তারা বাড়ি বাড়ি লেবুর রস কিংবা বেশি বেশি করে জল খেতে থাকে। আসলে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কথাই ইচ্ছাকৃতভাবে সেই বিরিয়ানির মধ্যে চুলকানির ওষুধ মিশিয়ে দেয়, যার ফলে সেই বিরিয়ানি খাওয়ার পর তাদের অবস্থা খারাপ হয়ে যায়। তারা একেবারে অতিষ্ঠ হয়ে উঠলে তিতলি শেষ পর্যন্ত তাদেরকে চুলকানির ওষুধ খেতে দেয়। না, আমাদের এভাবে মিথ্যা কথা বলে বিরিয়ানি খাওয়াটা মোটেই উচিত হয়নি। এরকম বালতি বালতি বিরিয়ানির লোভে পড়ে আমরা অনেক কাউকে ঠকিয়েছি, অনেক মিথ্যা কথা বলেছি। তাই হয়তো আজকে উপরওয়ালা আমাদেরকে এরকম শাস্তি দিল। আমি আর জীবনে কোনোদিন বালতি বিরিয়ানি খাবো না, আর কাউকে মিথ্যা কথা বলবো না মা। এভাবেই তাদের শিক্ষা হয়ে যায়। সেদিনের পর থেকে তারা আর কখনো বিরিয়ানি খাওয়ার জন্য পাগলামি করে না। সুমনা তার বাবা বিজয়বাবু এবং মা তানিয়া দেবীর সঙ্গে শহরে বসবাস করে। সুমনাকে দেখতে খুবই সুন্দর ছিল। সে যেমনই লম্বা তেমনই তার ফিগারও অনেক সুন্দর ছিল। সে যে কোনো ড্রেস পরলেই সেই ড্রেসেই তাকে ভীষণ পরিমাণে সুন্দর দেখাতো। আর সেই কারণে তার মনে সবসময় মডেল হওয়ার ইচ্ছা ছিল। সুমনা প্রত্যেকদিন সুন্দর সুন্দর ড্রেস পরে কলেজে যেত। তার 2 প্রিয় বান্ধবী তমা এবং ঝুমা সবসময় সুমনার প্রশংসা করে তাকে মাথায় তুলে রাখত। তারা 3 জনে 3 ধরনের হলেও তাদের বন্ধুত্ব ভীষণ গভীর ছিল। তারা সবসময় একসঙ্গে ঘোরাফেরা করত এবং প্রায় দিনই শপিং করতে যেত। একদিন, এই তমা, ঝুমা, জানিস আমি কালকে সোশ্যাল মিডিয়াতে একটা নতুন ধরনের গাউনের অ্যাড দেখেছিলাম। কি সুন্দর মডার্ন গাউন বেরিয়েছে মার্কেটে। আমাদের 3 জনের ফ্যাশন খুব ওল্ড হয়ে গেছে। চল আমরা 3 জনের নতুন ধরনের গাউনের শপিং করে আসি। আচ্ছা, তাহলে আজকে কলেজ ছুটি হয়ে গেলে আমরা 3 বান্ধবী মিলে নিউ মার্কেটে শপিং করতে যাব। ওখানে বেশ বার্গেনিং করে সুন্দর সুন্দর গাউন কিনতে পারবো। শপিংও হবে আর টাকাও বাঁচবে। তমা, তোর কিপটেমি আর গেল না। গাউন শপিং এ বার্গেনিং করবি, তারপর দেখা গেল গাউন ছেঁড়া। রাস্তায় আর পরে বেরোনো যাবে না। কম টাকায় গাউন কিনলে কপালে ছেঁড়া গাউনই জুটবে। উফ, তোরা প্লিজ ঝগড়া করিস না তো। ইনফ্যাক্ট আমিও শুনেছি নিউ মার্কেটের গাউনের কালেকশন খুব ভালো। একবার গিয়ে অ্যাটলিস্ট দেখে তো আসি। পছন্দ হলে আর কোয়ালিটি ভালো হলে কিনে নেব। কলেজ ছুটি হলে
তিন বান্ধবী মিলে গাউনের শপিং করতে নিউ মার্কেটে চলে যায়। ওখানে বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গাউন দেখে তাদের মন আনন্দে ভরে ওঠে। তারা আর গাউনের প্রতি নিজেদের লোভ সামলাতে পারে না। এই এখানে সবকটা দোকানে কি দারুণ সুন্দর গাউন মানিকুইনে পরানো আছে। আমার তো দেখে সব গাউনই কিনে নিতে ইচ্ছা করছে। আই এম লাভিং অল গাউনস। আমরা যদি এত সুন্দর গাউন পরে তিনজনেই কলেজে যাই তাহলে সব মেয়েরা হিংসায় মরে যাবে রে। হ্যাঁ, সেই কারণেই তো এখানে এসেছি। কি রে ঝুমা, খুব তো বলছিলি সস্তায় গাউন কিনলে নাকি ছেঁড়া জুটবে। এখন তাহলে এমন হা করে গাউনের দিকে তাকিয়ে আছিস কেন? দেখ ভাই, তোর পছন্দ না হলে কিনবি না কিন্তু। তমা প্লিজ আমার পেছনে লাগিস না। সুমনা, তমা ও ঝুমা তিন বন্ধু নিউ মার্কেটের সব থেকে সুন্দর ও এক্সপেন্সিভ গাউনের দোকানে ঢুকে পড়ে। দোকানের চারিদিকে বিভিন্ন রকমের গাউন দেখে তাদের চোখ ঝলসিয়ে যায়। আমার দোকানে ফিস কাটিং লং গাউন, টেল গাউন, দীপিকা গাউন, আলিয়া গাউন, প্রিয়াঙ্কা চোপড়া ফিটিং গাউন, শ্রদ্ধা কাপুর গাউন, কোয়েল গাউন, শুভশ্রী গাউন, জয়া গাউন, সব রকমের গাউন অ্যাভেলেবেল আছে। যেরকমই গাউন কিনতে চান না কেন সব রকমের গাউনই পাবেন। বাবা, দোকানটা পুরো বলিউড, টলিউড আর বাংলাদেশের নায়িকা দিয়ে ভরিয়ে রেখেছেন তো। আমাদের তিন বান্ধবীকে একটা একটা করে সব গাউন দেখান। যদি পছন্দ হয় আর দামে পোষায় তাহলে নিশ্চয়ই কিনবো। দোকানদার তিন বান্ধবীকে সব ধরনের গাউন দেখাতে শুরু করে। সুমনা, তমা ও ঝুমা কোন গাউন ছেড়ে কোন গাউন দেখবে বুঝে উঠতে পারে না। তাদের সব ধরনের গাউনই পছন্দ হয়ে যায়। ওয়াও, কি দারুণ কালেকশন! আমি প্রিয়াঙ্কা চোপড়া কাটিং গাউন কিনবো। আমার হাইট আর ফিগারের সাথে এই গাউনটার লুকটা পারফেক্টলি ম্যাচ করবে। অরিজিনাল প্রিয়াঙ্কা চোপড়া আর আমার মধ্যে কেউ পার্থক্যই খুঁজে পাবে না। উফ, আই এম সো এক্সাইটেড। তুই যা কিনবি কেন, আমি তো জয়া এহসান গাউনটাই কিনবো। উফ, কি সুন্দর গাউনটা। দাদা, আমাকে এই গাউনটা প্যাক করে দিন। ইস, গাউনগুলোর দাম কত বেশি রে বাবা। আমার তো কিছুই কিনতে ইচ্ছা করছে না। বাট তোরা আমার বেস্ট ফ্রেন্ড, তোরা গাউন পরবি আর আমি না পরলে হয়? সব থেকে সস্তা এই ফিস কাটিং গাউনটা আমি নেব। ঠিক আছে ম্যাডাম, আমি আপনাদের সিলেক্ট করা গাউনগুলো প্যাক করিয়ে দিচ্ছি। দেখবেন সবাই আপনাদের দিক থেকে নজর ফেরাতে পারবে না। তিন বান্ধবী তাদের মনের মতো গাউন কিনে বাড়ি ফিরে আসে। বাড়িতে ফিরে এসেই তিনজনে তাদের শপিং করে নিয়ে আসা গাউন পরে নেয়। গাউন পরে তাদের তিনজনকেই খুব সুন্দর দেখায়। তারা নিজেদের ফোনে অনেক অনেক সেলফি ও নানান রকম ফটো তোলে। পরের দিন তারা গাউন পরে কলেজে যায়। কলেজে সবাই সুমনা, তমা ও ঝুমাকে দেখে অবাক হয়ে যায়। কলেজের অন্যান্য মেয়েরা তাদেরকে গাউন পরে দেখে হিংসায় জ্বলে পুড়ে যায়। দেখেছিস, আমাদেরকে দেখে সবাই কেমন হা করে তাকিয়ে আছে। আমাকে তো সবাই ইনফ্যাক্ট জিজ্ঞাসাও করছে যে গাউনগুলো আমরা কোথা থেকে কিনেছি। কিন্তু আমি কাউকেই লোকেশন বলবো না, তাহলে সবাই কেনার জন্য দৌড়াবে। সুমনা, তমা ও ঝুমা গাউন পরে ভীষণ সুন্দর সুন্দর ফটো তোলে এবং সব ফটোগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। এভাবেই কিছুদিন কেটে যায়। তারা রোজ সুন্দর সুন্দর গাউন পরে কলেজে আসে। তিনজনেই আর অন্য পোশাক পরতে চায় না। একদিন তারা কলেজ ক্যান্টিনে বসে লাঞ্চ করছিল। সেই সময় আমাদের গাউনগুলো পুরানো হয়ে গেছে, কেউ আর বেশি পাত্তাও দিচ্ছে না। প্রথমে যেদিন গাউন পরে এসেছিলাম আমার ক্রাশ আমার দিকে বেশ তাকাচ্ছিল, কিন্তু এখন আর আমাকে বেশি পাত্তা দিচ্ছে না। হ্যাঁ, আমি সবে পকেট মানি পেয়েছি। চল এখনই গাউন কিনে নিয়ে আসি, না হলে পরে হাত টানাটানি হয়ে গেলে আর আমি গাউন কিনতে পারবো না। তখন তোদের নতুন গাউনের দিকে তাকিয়ে থাকতে হবে। সুমনা তাদের কোনো কথার উত্তর দেয় না। তমা ও ঝুমা তাকে চুপ করে থাকতে দেখে কিছুই বুঝতে পারে না। তারা তাকে গাউন কিনতে যাওয়ার কথা জিজ্ঞাসা করলে সে কিছুতেই তাদের সাথে গাউন কিনতে যেতে চায় না। না, আমি আর লেস এক্সপেন্সিভ গাউন পরবো না। তোরা যা গাউন কিনে পর। আমি এখন থেকে সব এক্সক্লুসিভ গাউনের কালেকশন পরবো, কারণ আমি চাই না আমাকে ওই নিউ মার্কেটের গাউন পরে তোদের মতো একই রকম লাগুক। আমি সবার থেকে আলাদা ধরনের গাউন পরতে চাই। বাবা, তোর এমন হঠাৎ মনের পরিবর্তন হলো কেন রে? আগে তো নিউ মার্কেটের গাউন দেখে তো চক্ষু চড়ক গাছ হয়ে যাচ্ছিল, আর এখন আমাদের সাথে গাউন কিনতে যাচ্ছিস না। কি ব্যাপার সত্যি করে বলতো? আমরা জানি তোকে দেখতে খুব সুন্দর, আর গাউন পরে তোকে আরো সুন্দরী লাগে। তাই বলে তুই এখন আমাদের সাথে মিশবি না? আমরা তো এর আগে যা পড়তাম সব একই রকম ছিল, তাহলে এখন হঠাৎ তোর কি হলো? কিছুদিন আগে শ্রীতমা সোশ্যাল মিডিয়ায় তার গাউন পরা সুন্দর সুন্দর ছবি দেখে
তার সঙ্গে একটি মডেলিং কোম্পানির মার্চেন্ট বিভাস মান্না যোগাযোগ করেন। তিনি সুমনাকে তার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে হায়ার করতে চান। সুমনা, আপনার সোশ্যাল মিডিয়াতে যে গাউন পরা পিকগুলো আপনি আপলোড করেছেন সেগুলো প্রত্যেকটাই অসাধারণ। আমি আপনাকে তো দেখেই বুঝতে পেরেছিলাম আপনি আমাদের মডেলিং ইন্ডাস্ট্রির ব্রাইট ফিউচার। এই কথা শুনে সুমনা ভীষণ খুশি হয়। সে বিভাস মান্নার সঙ্গে একটি কফি শপে দেখা করে কাজের বিষয়ে কথা বলতে চায়। ইস, আপনি যে কি বলছেন না, আমার এত প্রশংসা শুনে ভীষণ লজ্জা করছে। আমার বরাবরই মডেল হওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু এটা যে এভাবে পূরণ হবে আমি বুঝতেই পারিনি। কিন্তু স্যার, আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। সোশ্যাল মিডিয়াতে আমার দুই বান্ধবীর ফটো তো আমার সঙ্গে আপলোড করা ছিল, কিন্তু শুধুমাত্র আমাকে কেন? বিভাস বাবু সুমনাকে থামিয়ে দিয়ে বলে, কি যে বলেন সুমনা, আপনি কোথায় দুই পেতনি মেয়ে দুটো কোথায়? না আছে হাইট আর না দেখতেও আপনার মতো অত সুন্দর। আপনি সত্যিই ভীষণ অ্যাট্রাকটিভ, আর তাই আমি আপনার ডিটেলস জোগাড় করে কন্ট্যাক্ট করেছি। বিভাস বাবু সুমনাকে রাইজিং মডেল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে সিগনেচার করিয়ে নেয়। সুমনা এমন অদ্ভুত কোম্পানির নাম শুনে খুবই অবাক হয়ে যায়। বিভাস বাবু তাকে সাইন করালেও সে সুমনাকে অগ্রিম কোনো টাকা দেয় না। স্যার বলছি, এমন মডেলিং কোম্পানির নাম তো আগে কখনো শুনিনি। আর আমি যতদূর জানি কন্ট্রাক্ট সাইন করলে মডেলদের কিছু টাকা অ্যাডভান্স করা হয়। টাকা? যারা প্রতিষ্ঠিত মডেল তাদেরকেই টাকা অ্যাডভান্স করা হয়, কিন্তু আপনার সূর্য তো পুরোপুরি ওঠেনি। সূর্য উঠে গেলে নিশ্চয়ই টাকা পাবেন। আরে হ্যাঁ, এইসব পাতি গাউন পরলে কিন্তু মডেল হওয়া যাবে না। আমাদের কোম্পানি থেকে আপনাকে একটা গাউন দেওয়া হবে, দাম 50,000 টাকা। সেই গাউনটা আপনাকে কিনে পড়তে হবে। সুমনা অত দামি গাউন কেনার কথা শুনে ভয় পেয়ে যায়। সে কিছুতেই 50,000 টাকা দিয়ে গাউন কিনতে চায় না, কিন্তু তার মনে মডেল হওয়ার লোভও ছিল। তাই সে আর বেশি কিছু চিন্তা না করে নিজের ফিক্সড ডিপোজিট ভেঙে 50,000 টাকা তুলে নিয়ে আসে। সে এই ব্যাপারে তার বাবা মাকেও কিছু জানতে দেয় না। সুমনা 50,000 টাকা দিয়ে বিভাসের দেওয়া গাউনটা কিনে নেয় এবং ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে মডেলিং করার জন্য নিজেকে তৈরি করা শুরু করে দেয়। এই ঘটনা শুনে তার দুই প্রিয় বান্ধবী ভীষণ পরিমাণে অবাক হয়ে যায়। আমি মডেল হয়ে গেলে আমাকে অনেক হাই ক্লাস গাউন পরতে হবে, তাই আমি ঠিক করেছি আমি এসব আর পাতি জায়গা থেকে গাউন কিনবো না। যা, তোরা কিনে পড়। তুই কি পাগল হয়ে গেছিস সুমনা? নিজের এত কষ্ট করে জমানো টাকা থেকে তুই 50,000 টাকা দিয়ে মডেলিং করার জন্য গাউন কিনেছিস? আমি জীবনে এমন উদ্ভট রাইজিং মডেলিং কোম্পানির নাম শুনিনি বাবা। এক্স্যাক্টলি, দেখ, তোর যদি মডেল হওয়ার ইচ্ছা হয়, দামি গাউন পরার ইচ্ছা হয়, পর, কিন্তু আমরা দুজনে নিউ মার্কেট থেকে গাউন কিনেই পরবো। তমা ও ঝুমা নিজের ক্লাসে চলে যায়। আমি মডেল হয়ে যাব, দামি গাউন পরবো, সেই হিংসায় দুজনে জ্বলে পুড়ে মরছে। ওরা তো এত দামি গাউন কিনে পড়তে পারবে না, কারোর কাছে পাত্তাও পাবে না, তাই ওদের আমার প্রতি হিংসা হচ্ছে। এভাবেই কিছুদিন কেটে যায়। সুমনা বাড়িতে দামি গাউন পরে মডেলদের মতো হাঁটা চলা প্র্যাকটিস করতে শুরু করে দেয়। সে কলেজে যাওয়াও বন্ধ করে দেয়। সুমনা তার দুই প্রিয় বান্ধবীর সঙ্গে কোনো যোগাযোগও রাখে না। তারা সুমনাকে ফোন করলে সে ফোনও ধরে না। একদিন বিভাসবাবু সুমনাকে ফোন করে। সুমনা, কাল আপনার মডেলিং এর শুটিং আছে, আপনাকে আমি লোকেশন পাঠিয়ে দেব। 3 লক্ষ টাকা নিয়ে সেই লোকেশনে চলে আসবেন, এসে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করাবেন। আর হ্যাঁ, ব্যাপারটা খুব কনফিডেন্সিয়াল, অন্য মডেলিং কোম্পানি যেন জানতে না পারে যে আমরা এত সুন্দর একটা শুট করতে চলেছি, ওকে? সুমনা ফোন রেখে দেয়। সুমনা এত টাকা কোথা থেকে জোগাড় করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে নিজের বিয়ের জন্য তৈরি করে রাখা সব গহনা বিক্রি করে 3 লক্ষ টাকা জোগাড় করে। পরের দিন, ঝুমা, আজকে চল, আমি আর তুই সুমনার বাড়িতে যাই। ও তো আমাদের সাথে আর কন্ট্যাক্ট রাখে না। আমরা যে নতুন গাউনগুলো কিনেছি ওকে দেখিয়ে নিয়ে আসি। আচ্ছা চল। তারা দুজনে সুমনার বাড়িতে যাবে। সেই সময় তমা ও ঝুমা সুমনাকে একটি সুন্দর গাউন পরে ট্যাক্সিতে উঠতে দেখে। দুই বান্ধবী সুমনাকে ডাকলেও সে কোনো সাড়া না দিয়ে ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়ে। সুমনা কিছুক্ষণের মধ্যেই একটা নির্জন শুটিং স্পটে গিয়ে পৌঁছায়। সুমনা বিভাসবাবুর কাছে গিয়ে বলে, স্যার, শুটিং প্লেস এত ফাঁকা কেন? আজকে তো মডেলিং হওয়ার কথা ছিল, বাকি সবাই কোথায়? আরে সুমনা, আপনি বসুন, সবাই এক্ষুনি চলে আসবে। আপনি জল খান, রিল্যাক্স করুন, ভালো করে মডেলিং করতে হবে তো। তবে আপনাকে গাউনটা পরে কিন্তু দারুণ লাগছে। সুমনার হাতে টাকার ব্যাগ দেখে বিভাসবাবুর চোখ লোভে চকচক করে ওঠে। সুমনা বিভাসবাবুর দেওয়া জল খেলে কিছুক্ষণের মধ্যেই
তার শরীর খারাপ করতে শুরু হয়। সে অজ্ঞান হয়ে পড়ে যায়। বিভাসবাবু টাকার ব্যাগটা হাতিয়ে নেয়। মডেল হবে, শখ কম না। যাক, আমার 3.5 লক্ষ টাকা ভালো ইনকাম হলো। একটা পাতি 1000 টাকার গাউন এই মুরগিটা 50,000 টাকা দিয়ে কিনেছে, আর এখন আবার 3 লক্ষ টাকাও এনেছে। সুমন আর দুই বান্ধবী সেই মুহূর্তে লোকেশনে চলে আসে। তারা লুকিয়ে লুকিয়ে এই দৃশ্য দেখে সব ঘটনা বুঝতে পারে। তবে রে, আমাদের বান্ধবীকে বোকা বানানো, তোকে মজা দেখাচ্ছি। এই ঝুমা, তাড়াতাড়ি পুলিশকে ফোন করে সব ঘটনা বলে দে, আর এই লোকেশনে চলে আসতে বল। এই বদমাইশ ঠকবাজ লোকটাকে উচিত শিক্ষা দেওয়া দরকার। ঝুমা পুলিশকে ফোন করে সব ঘটনা জানায়। তারা দুজনে মিলে বিভাসের উপর ঝাঁপিয়ে পড়ে। তমা ও ঝুমাকে দেখে বিভাসবাবু খুব ভয় পেয়ে যায়। আমার বন্ধুকে বোকা বানানো? আমরা ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন আছি, মেরে ভূত ভাগিয়ে দেব। 1000-এর গাউন 50,000-এ বিক্রি করা, তোকে 50টা ঘিপ ঘিপ করে ঘুষি মারবো। দুই বান্ধবী মিলে বিভাসকে খুব মারধর করে। সেই মুহূর্তে পুলিশ সেখানে চলে আসে। তারা বিভাস ঠকবাজকে ধরে নিয়ে চলে যায়। সুমন আর জ্ঞান ফিরে আসলে সে সব ঘটনা বুঝতে পারে। সে ভীষণ কান্নাকাটি করতে থাকে। তার দুই বান্ধবী তাকে 3 লক্ষ টাকা ফিরিয়ে দেয়। যাই বলি সুমনা, তুই কেমন মেয়ে রে বাবা, একটা গাউনের পেছনে 50,000 টাকা দিয়ে দিলি। তুই দয়া করে আর 50 বছর গাউন কেনার কথা ভাবিস না। সকলে ঝুমার কথা শুনে হেসে ওঠে। তারপর থেকে 3 বান্ধবী মিলে আবার নিউ মার্কেট থেকে গাউন কেনা শুরু করে দেয়। তারা আনন্দে গাউন পরে নিজেদের কলেজ জীবন সুন্দরভাবে কাটিয়ে দেয়।